রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট শুরুর দুদিন পর বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। দাম নিয়ে বিপরীতমুখী প্রতিক্রিয়া। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখো যাত্রীদের ভিড়। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটে চরম ভোগান্তি। চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধারের ঘটনায় এক ব্যবসায়ী সহ 6 জন আটক। পরীক্ষা নিরীক্ষার জন্য আবারও খোলা হলো কন্টেইনার। ভিসা জটিলতায় হজে যেতে পারেননি 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পের শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলাই দায়ী বলছে এজেন্সিগুলো। এবং বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় বাগেরহাটের একই গ্রামের 50 জেলে নিখোঁজ। স্বজনদের কান্নায় ভারী গোটা এলাকা। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতা হিম। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। পবিত্র ঈদ উল আজহার মাত্র 3 দিন বাকি থাকায় কোরবানির হাটে উপস্থিতি বাড়ছে ক্রেতাদের। আগামী 2-1 দিনের মধ্যে হাট সরগরম হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন হাটে কোরবানির পশু পর্যাপ্ত থাকলেও কিছুটা চড়া দাম চাচ্ছেন বিক্রেতারা। ঈদের মাত্র 3 দিন বাকি। কোরবানির হাটে প্রচুর পশু থাকলেও এখনো পুরো দমে শুরু হয়নি কেনাবেচা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের অপেক্ষায় থাকেন বিক্রেতারা। গত 2 দিনের চেয়ে কিছুটা বেচা বিক্রি বাড়ায় প্রত্যাশাও বেড়ে যায় তাদের। আকাশ সুবিধা হয়ে গেছে, খদ্দের এখন আশা ধরতেছে, সব পছন্দ করতেছে। আবহাওয়া ভালো দেখে মনে হচ্ছে যে হয়তো বেচা কেনা হবে এরকম একটা আশা করা যাচ্ছে। ভারতে গরু কম আসলে আমাদের ব্যবসাটা ভালো হতো এটা আশা করেছিলাম। ব্যাপারী ভাইয়েরা কোনো কষ্ট না ভোগ করে আমি তারা কাছে সম্মানে দেশে ফিরে যেতে পারি। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে হাটে। বেশিরভাগই বাজার যাচাই করতে হাটে আসেন। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে পছন্দের পশু কিনতে হাতে সময় নিয়ে আসেন অনেকেই। খুবই ভালো লাগতেছে, গরু কিনলাম, কুরবানি দিব। ক্রেতা কম বিধায় ব্যাপারীরাও গরুর দামটা একটু চওড়া চাচ্ছে। মোটামুটি ভালোই পড়ছে, কিন্তু গতবারের তুলনায় একটু বেশি। দেখে তারপরে পরিস্থিতি বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা নেবো আর কি। গরুও আসতেছে মাত্র, মানুষও এখনো আসেনি। ওই 2-1 দিনের মধ্যে বেচা কিনি আরম্ভ হয়ে যাবে। সকাল সকাল আসছে, হয়তো বা বৃষ্টির দিন তো হয়তো বা দাম একটু চিপে পাইতে পারে, এই জন্য। বৃষ্টির প্রকোপ ও খারাপ আবহাওয়ার কারণে কোরবানির পশু যাতে অসুস্থ না হয়ে যায় সেজন্য কোরবানির হাটে তৎপর থাকতে দেখা যায় পশু চিকিৎসকদের। বৃষ্টিটা হইলো এটাতে বেশিরভাগ গরুগুলো ঠান্ডা লাগছে, ঠান্ডায় এখন বেশি সমস্যা এখন দেখা যাচ্ছে। জ্বর, ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা, কাশি ইত্যাদি রোগের ধরনের রোগের আমরা ট্রিটমেন্ট করছি। চলতি বছর রাজধানীর বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 22টি পশুর হাট বসেছে। 2-1 দিনের মধ্যে কোরবানির হাটে পুরোপুরি কেনাবেচা শুরু হবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে খুলনার জোড়াগেট হাটে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, এই মুহূর্তে খুলনার জোড়াগেট যে কোরবানির পশুর হাট, এই পশুর হাট কিন্তু এই মুহূর্তে আজকে দেখতে পাচ্ছি 3য় দিনে এসে জমজমাট অবস্থা বিরাজ করছে। অর্থাৎ আমরা এই পশুর হাটে আমরা যখন এসেছি তখন থেকে আমরা দেখেছি যে মানুষের ভিড় বাড়ছে আর কি। সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার কারণে মানুষের উপস্থিতি সকাল থেকে একটু কম ছিল। আর প্রথম 2 দিন আমরা যে দৃশ্যটি দেখেছিলাম যে এই হাটে কিন্তু গরুর সংখ্যা কম ছিল, পশুর সংখ্যা কম ছিল, কিন্তু সেই তুলনায় আজকে কয়েক গুণ বেড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কুরবানির যে পশু, এই পশুর সংখ্যা কিন্তু অনেক, এবং মানুষ তাদের ইচ্ছা মতো এখানে পছন্দ মতো তারা পশু কিনছে। পাশাপাশি আমরা দামের ব্যাপারে যে অভিযোগটা, এটা কিন্তু থেকে যাচ্ছে যে দাম তুলনামূলকভাবে অনেক বেশি, এটি ক্রেতাদের অভিযোগ। অপরদিকে বিক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া বা ভারত থেকে গরু আসার যে বিষয়টি বারবার উচ্চারিত হচ্ছে, যে সে কারণে এখানে দেশি গরুর দামটা বাড়তি বলে মনে হচ্ছে। তবে আমরা যেটি জেনেছি যে খুলনার জোড়াগেটে এই নগরীতে যে
যে পশুর হাট, এই পশুর হাটে কিন্তু ভারতীয় গরুর সংখ্যা কম থাকে প্রতি বছর, এটি সিটি কর্পোরেশন সূত্রে আমরা জানতে পেরেছি। তো এর পাশাপাশি যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে এখানে যে কোনো পশু যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে জরুরি পশু চিকিৎসা কেন্দ্র এখানে খোলা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে বিকাশের মাধ্যমে লেনদেন বা ব্যাংকের এখানে বুথ রয়েছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু জোরদার রয়েছে। এখানে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো এখানে কিন্তু আমরা উপস্থিত দেখতে পাচ্ছি, যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। তো পারমিতা, আমার কাছে এই ছিল খুলনার কোরবানির পশুর হাটের সর্বশেষ খবরাখবর। তরিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা খুলনার খবর জানলাম, এখন জানবো সিলেটের পশুর হাটের খবর। রংপুরের বুড়ির হাটে আছেন আমাদের রিপোর্টার মানিক সরকার, চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনারা হয়তো জানেন যে রংপুরে গত দুদিন যাবৎ লাগাতার বৃষ্টি চলছে। এই বৃষ্টির কারণে গরুর আমদানি যথেষ্ট হলেও আমি এখন এই মুহূর্তে রংপুরের সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম যে বুড়ির হাটে সেখানে অবস্থান করছি। এখানে আজ গরুর আমদানি, প্রচুর সংখ্যক গরুর আমদানি হলেও এখানে ক্রেতার সংখ্যা তেমন নাই বললেই চলে। ইজারাদার বলছেন যে পরিমাণ গরু এবার হাটে আমদানি হয়েছে সে পরিমাণ গরু তার অন্তত 60 ভাগও এ পর্যন্ত বিক্রি করতে পারেনি বিক্রেতারা। আমি খোঁজ নিয়ে জেনেছি যে রংপুরে আজকের এই বৃষ্টি কর্দমাক্ত হাটে অন্তত 10,000 গরুর আগমন ঘটলেও এখানে এ পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 4 থেকে 500 গরু। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবার ভারত থেকে গরু আসার কথা থাকলেও এই অঞ্চলে তেমন গরু না আসায় স্থানীয় গরু এখানকার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে গরু। মানে মূলত এক কথায় বলা যায় যে বৃষ্টিটা, গত দুদিনের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণেই ক্রেতা সমাগম একেবারেই নাই বললে চলে। এই অবস্থায় ক্রেতারা দারুণভাবে হতাশ হয়ে পড়েছে। অন্যদিকে এখন এ পর্যন্ত যে গরুগুলি রয়েছে তাতে ক্রেতারা খুবই বেশি দাম হাঁকছে বলে অভিযোগ করছে বিক্রেতারা বলছে যে এবার অন্যান্য বছরের তুলনায় একটি গরুতে তারা 5 থেকে 7, এমনকি কোনো ক্ষেত্রে 10,000 টাকা অতিরিক্ত দাম ঢাকা হচ্ছে, যে কারণে এবার আজকে বৃষ্টির কারণে হয়তো নানা কারণে ক্রেতা সমাগম একেবারেই কম। পারমিতা। মানিক, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমাদেরকে রংপুরের বুড়ির হাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক সরকার, এবং তিনি বলছিলেন যে বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হয়েছে ক্রেতাদের বেচাকেনা রংপুরে। এদিকে দেশের ছোট বড় শহরের কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে। এখন পর্যন্ত ভারতীয় গরুর আধিক্য দেখা না যাওয়ায় খুশি বিক্রেতারা, তবে দাম চড়া হওয়ায় কিছুটা অভিযোগ রয়েছেই ক্রেতাদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পছন্দের পশু কিনতে কুষ্টিয়ার হাটে হাটে ভিড় করছেন ক্রেতা ও গরু ব্যবসায়ীরা। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চাহিদার শীর্ষে রয়েছে অপেক্ষাকৃত ছোট দেশি গরু। জেলার চাহিদার তুলনায় হাটগুলোতে গরুর সংখ্যা বেশি হওয়ায় দাম নিয়ে কিছুটা হতাশ বিক্রেতারা। এদিকে হাটে ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইন্ডিয়ান গরু যদি না আসে তাহলে হয়তো তুলনামূলক বাংলাদেশের কৃষকরা হয়তো একটু দাম বেশি পাবে। মোটামুটি গরুর দাম ভালো, চেষ্টা করবো যে আর কি যত তাড়াতাড়ি সম্ভব একটা নিজেদের যে আর কি বাজেট আছে সেই বাজেটের মধ্যে কিনে আর কি চলে যাওয়ার জন্য। মধ্যবিত্তের মধ্যে দেশি গরুর প্রতি আমরা আগ্রহ বেশি, আমরা ইন্ডিয়া গরুর প্রতি কোনো আগ্রহ নেই। নীলফামারীতে বিভিন্ন উপজেলায় এবার পশুর হাট বসেছে 10টি, তবে হাটে ক্রেতা সংখ্যা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। অপরদিকে ভারতীয় গরু আমদানি না হওয়ায় গতবারের চেয়ে দাম প্রায় 25 ভাগ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। 3-4 হাট ঘুরলাম, গরু এখনো গরুর দাম প্রচুর, এখনো গরু পাচ্ছি না। খাদ্যের দাম বেশি, হাটে আমরা গরু সরবরাহ করছি, ক্রেতা সংকট খুবই কম, ক্রেতা নাই। বৈরী আবহাওয়ার মাঝেই পশু কেনার জন্য সুনামগঞ্জের হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে গরু পরিবহনে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। হাটের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাল নোট শনাক্তকরণের জন্য বসানো হয়েছে মেশিন। এদিকে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি পিরোজপুরের পশুর হাটগুলো। ক্রেতার উপস্থিতি দেখা গেলেও শুরু হয়নি বেচা বিক্রি। এছাড়া রাজবাড়ী এবং গাজীপুরেও ঈদুল আজহাকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ঈদের বাকি আর মাত্র 3 দিন। নারীর টানে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। সোমবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন ঘরমুখো মানুষ। ঈদের আগ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকে একটু আগে ভাগে যাচ্ছেন বাড়িতে। সকাল থেকে অধিকাংশ ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা করলেও দু একটি ট্রেন ছাড়তে দেরি করে। অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। আমার নানু বাড়িতে আর দাদু বাড়িতে খুব মজা করবো। আর করবো নি তো গরু কাটবে দেখবো। তো নানি বাড়িতে যাবো, নানি বাড়িতে তারা আগে কখনো ঈদ করি নাই, এবার করবো। আমি যাচ্ছি। কোরবানি ঈদের সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে গরু কিনা, আর এটা তো মিস করা যায় না, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়া। পরবর্তী দিনগুলোতে ট্রেন সময় মতো ছেড়ে যাবে এমন প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। সকাল থেকে এই পর্যন্ত 17টা গাড়ি বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। মোটামুটি সব গাড়ি যথাসময়ে গেছে, তবে একটা ট্রেন মহানগর বিলম্বে আসার জন্য বিলম্বে গিয়েছে। আরগুলি মোটামুটি ভালোই চলে গেছে। আশা করি এভাবে যদি যায় তাহলে আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ সামিল হতে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় ছিল দক্ষিণাঞ্চলগামী মানুষের। ঈদ উপলক্ষে যাইতেছি, তারপরে ঈদের অনেক মজা হয়, আনন্দ হয়, এই জন্য যাইতেছি। ক্লাসমেটদের সাথে দেখা করবো, এলাকাবাসীর সাথে দেখা করবো, এই তো ঈদের আনন্দের জন্য যাচ্ছি। লঞ্চের ভাড়াটা মোটামুটি ঠিক আছে, কোনো বাড়তি কোনো ভাড়া আমাদের কাছ থেকে আদায় করা হয় না। ট্রেন ও লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি উপেক্ষা করে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে ঈদে ঘরমুখো মানুষ। অগ্রিম টিকিটে যাত্রার তৃতীয় দিনে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল 6:40 চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস এবং 7টায় মহানগর প্রভাতী যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর 7:20 ময়মনসিংহের উদ্দেশ্যে স্টেশন ছাড়ে বিজয় এক্সপ্রেস। এছাড়া 7:40 চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা এক্সপ্রেস এবং 8:15 সিলেটগামী পাহাড়ি এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। যাত্রীরা বলছেন, ঈদের এখনো 3 দিন বাকি থাকলেও ভিড়ের বিড়ম্বনা এড়াতে আগে ভাগেই রওনা হচ্ছেন তারা। এ সময় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উচ্ছ্বাস দেখা গেছে যাত্রীদের মাঝে। এদিকে স্টেশন এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। যাত্রী সংখ্যা স্বাভাবিক পর্যায়ে আছে। আগামীকালকে অর্থাৎ 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ এই 3 দিনে প্রচুর যাত্রী হবে। রেল নিরাপত্তা বাহিনী দ্বারা সার্বক্ষণিক মনিটর করা হইতেছে এবং প্রত্যেকটি ট্রেনের বগিতে একজন করে সাদা পোশাকধারী পুলিশ নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, বাড়িতে সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি, ভালোই আনন্দ লাগতেছে। দাদু বাড়িতে যাচ্ছি, মজা লাগে, সবাই যাচ্ছি। বাড়িতে যে ঈদ করবো সবার সাথে অবশ্যই ভালো লাগতেছে, আনন্দ আর কি। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 20 কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল দীর্ঘ যানজট। টানা 6-7 ঘন্টা যানজটে চরম দুর্ভোগ পোহান ঈদে ঘরমুখো যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, টঙ্গী ব্রিজ এলাকা থেকে ভোগড়া বাইপাস সড়ক পর্যন্ত যানজট শুরু হয়। মূলত কোরবানির পশু বোঝাই ট্রাক সহ অন্য যাত্রী পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়াই এই যানজটের কারণ। এছাড়া টানা বৃষ্টিপাতে যানবাহনের গতি ধীর হওয়ায় ভোগান্তি হয় যাত্রী ও গাড়ি চালকদের। এদিকে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত তৎপর থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। এতে ঘাট এলাকায় 3 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন রাসেল জানান, সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। দুপুরে 12:30টার দিকে পাটুরিয়া ঘাটে 5 শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। যানজটের কারণে দীর্ঘ সময় যানবাহন ঘাটে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া ঘরমুখো মানুষের চাপ বাড়ায় লঞ্চগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। বাংলার সময় আরো থাকছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে করা রিট খারিজ। জড়িতদের সহায়তায় উত্তীর্ণদেরই শুধু ফল বাতিল হবে জানালেন অ্যাটর্নি জেনারেল।
পায়রা বন্দর স্থাপনে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে তাদের জন্য ক্ষতিপূরণের টাকা প্রত্যাশী সংস্থার কাছ থেকে পাওয়ার ৬০ দিনের মধ্যে পরিশোধ করা হবে। এমন বিধান রেখে পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে অধিকারে ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ যদি রাতারাতি স্থাপনা নির্মাণ করেন অথবা কৃষি জমিকে শিল্প প্লট হিসেবে উপস্থাপন করেন তাদের ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না। এতে আরো বলা হয়েছে জমি অধিগ্রহণের আগে ভিডিও করতে হবে, যাতে অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্তদের অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করা যায়। বৈঠকের শুরুতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিসি আদালতে নিয়োগ পাওয়ায় প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ তাফাজ্জল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি আওলাদ আলীকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা। যে তারিখে প্রত্যাশী সংস্থা ওই ক্ষতিপূরণের টাকা ডেপুটি কমিশনার প্রেস করবে তার ৬০ দিনের মধ্যে এটা পরিশোধের ব্যবস্থা করা হবে। যদি এরকম জনস্বার্থ বিরোধী কোনো অসাধু উদ্দেশ্যে কেউ ঘরবাড়ি নির্মাণ করে বা জমির শ্রেণী পরিবর্তন করে, কৃষি জমিটাকে বাণিজ্যিক প্লট হিসাবে দেখিয়ে দিলে এটা একটা বাণিজ্যিক প্লট, এখানে একটা শিল্প প্লট, এরকম যদি করে এই শ্রেণী পরিবর্তনের জন্য কেউ ক্ষতিপূরণ পাবে না। ভিসা জটিলতায় এবার হজে যেতে পারেননি ২ শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেও শেষে কষ্ট নিয়ে ফিরে যেতে হয়েছে তাদের। এদিকে হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে হাবের অবহেলার কারণেই যেতে পারেননি এই যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার হজ ক্যাম্পে এসেছিলেন সালেহা খাতুন। ভিসা আর টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করেছেন এ ৪ দিন সকাল সন্ধ্যা। আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করাতে পারলেও তাকে হজে পাঠাতে পারেনি এজেন্সির লোকজন। তাই শেষ মুহূর্তে হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হয় তাকে। ভিসাও দেয় না, টিকিটও দেয় না। আমরা ৪ দিন আর ৫ দিন এসে আমরা যাইতামও দেয় না, আবার আমরা হজে নিব, আজা নিব, কালহা নিব, এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০-র বেশি হজযাত্রী নারী পুরুষকে আশকোনার হজ ক্যাম্পের মসজিদ আর বারান্দায় শুয়ে বসে সময় কাটিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এহরামের কাপড় পরার পরও তাদের যাওয়া হলো না হজে, তাই ক্ষোভ আর হতাশা তাদের কণ্ঠে। ৩ দিন ঘরতে বাড়ি আইছি, যাইতে পারছি না। টাকা পয়সা সবকিছু দিয়া দলালে কয় সকালে দিব, বিকালে দিব, ৫টায় দিব, 10টায় দিব, এরকম করে একটা আছে। ১৭ তারিখে আপনাদের ফ্লাইট। আমরা আসলাম হজ ক্যাম্পে সকাল ১১টার দিকে। এরপরের থেকে আমাদের এই পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি। সমস্যাটা ভাই আমাদের টিকিট নিয়ে এরা প্রতারণা করতে আছে। হজ এজেন্সি হামজা এয়ারের ১০০ ও মাসুদ ট্রাভেলসের ৩৬ যাত্রীর মতো অনেকেরই ভিসা আর টিকিট না হওয়ায় হাব কর্তৃপক্ষকে দুষছেন তারা। কালকে সকাল ৯টায় এম্বাসি যেতে বলেছিল, কিন্তু হাব অবহেলা করে হেলাল সাহেব নিয়ে যায়নি। ৩০৪ জন ভিসা পায়নি। দুঃখজনক যে আমাদের এই হেলাল ভাইয়ের তার কিছু আচরণের কারণে এই হাজিগুলো ভিসা পায়নি। তবে হাব বলছে এজেন্সিগুলোর দোষেই এসব হজযাত্রীর পাসপোর্ট সৌদি দূতাবাস থেকে ফেরত এসেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বাগেরহাটের কচুয়ার ৫০ জেলের পরিবারে চলছে কান্নার রোল। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজ সব জেলেকে উদ্ধারে যৌথভাবে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এলাকাবাসী জানান, গতকাল ভোররাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ৩০টিরও বেশি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে প্রায় ২ শতাধিক জেলে নিখোঁজ হন। এদের মধ্যে জেলার কচুয়া উপজেলার বগা গ্রামের আবুল ব্যাপারী, তোরাবালি ও বারেক মিয়া সহ ৫০ জনের এখনও খোঁজ মেলেনি। এই খবরে তাদের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা গ্রাম। তাদের জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আসা বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দের ঘটনায় সিএনডিএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শামীম সহ মোট ৬ জনকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। এদিকে বেলা ১২টার দিকে শুল্ক, গোয়েন্দা, কাস্টমস ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত কন্টেইনারটি খোলা হয়। তবে কন্টেইনারের সবগুলো কার্টুন খোলা হলে বৈদেশিক মুদ্রা ছাড়াও অবৈধ পণ্য পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। এর সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক চক্র জড়িত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে জব্দ মুদ্রাগুলো জাল কিনা তা পরীক্ষা করতে বাংলাদেশ ব্যাংক ও ইন্ডিয়ান স্টেট ব্যাংকের সহায়তা নেবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এই মালটা যার নামে এসেছে তাকে তিনি এখনো অ্যাবসকন্ডিং, তিনি দেশের ভিতরেই আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ইনভেন্টরি করার পরে হয়তো আমরা জানতে পারবো যে এর ভিতরে কি আছে। মুদ্রা ছাড়া অন্য পণ্য থাকতে পারে আমরা আশঙ্কা করছি। আরও 3টা কন্টেনার এখানে ইউ ব্যাগেজের মাধ্যমে আনা হয়েছে। এই 3টা কন্টেনারও কিন্তু আমরা লক করেছি, সেটাও আমরা সাসপেক্টেড কার্গো হিসেবে আমরা সন্দেহ করছি। আমরা যদি জানতে চাই যে এগুলো কি জাল রুপি না মূল রুপি, সেক্ষেত্রে আমরা যথাযোগ্য জায়গায় দিয়ে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নিয়ে এটা নিরূপণ করে আমরা রিপোর্টটা তাদের কাছে দেবো অথবা আদালতে উপস্থাপন করব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপক্ষের শুনানি শেষে হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের সহায়তায় যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তদন্ত করে কেবল তাদের ফল বাতিল করা হবে। পরে বিষয়টি তিনি সাংবাদিকদের জানান। আমি আদালতে বলেছি যে এরকম ডিভাইস যদি কোনো ছাত্র ব্যবহার করে থাকে এবং এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখান থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় তাদের পরীক্ষাটা বাতিল হবে এবং সেটা পরবর্তী সময়ে তদন্ত করে যে ছাত্র অসদুপায়ে অবলম্বন করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া ডিপার্টমেন্টের পক্ষে কোনো অসুবিধা না। ঢালাও অভিযোগে এই হাজার হাজার ছাত্র ছাত্রী যারা নাকি পাশ করেছে তাদের পরীক্ষা তো বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পরীক্ষার্থীরা। সকালে সিলেটের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পরে সিটি পয়েন্টের সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। একই সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত পরীক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। এছাড়া দিনাজপুর, যশোর, পাবনা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রশ্নপত্র বাতিলের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামের জালালাবাদ পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে। সকাল 6:30টার দিকে বায়েজিদের মাসিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রান্নাঘরে কাজ করছিলেন পারভিন আক্তার। এ সময় তার পাশেই ছিল 5 বছর বয়সী মেয়ে উর্মি। গত রাত থেকে টানা বৃষ্টির কারণে আজ সকালে ধসে পড়ে পাহাড়। এতে মাটির নিচে চাপা পড়েন মা ও মেয়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ দুটি মাটির নিচ থেকে উদ্ধার করে। এদিকে দুপুর 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। মার নাম পারভিন আক্তার, মেয়ের নাম উর্মিনা আক্তার। মাঝিরকোনা। টাঙ্গাইল সদর উপজেলার বিএস বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীদের। অন্যদিকে বয়সন্ধিকালে মেয়েরা পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যসম্মত টয়লেট না পেয়ে স্কুলে আসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। বেশিরভাগ স্কুলগুলোতেই এ ধরনের সমস্যা আছে স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে 1926 সালে বিএস বিশ্বেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। স্কুলে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধি সহ নানা প্রয়োজনে বহুবার উন্নয়ন এবং সম্প্রসারণ করা হলেও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করেনি স্কুল কর্তৃপক্ষ, যে কারণে স্কুলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী মাত্র 2টি টয়লেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আবার টয়লেট দুটি একই স্থানে থাকায় ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকেও টয়লেট ব্যবহারের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
হচ্ছে। স্কুলে ছাত্র এবং শিক্ষকরা টয়লেট ব্যবহারের সুযোগ পেলেও ছাত্রীরা সবাই সুবিধাটি পাচ্ছে না। টিফিনের সময় আমরা সবাই মানে যে বাথরুমে যাই তখন আমরা সিরিয়াল ধরি, টিফিন করবো না বাথরুম করবো, তাদের সমস্যা হয়। পর্যাপ্ত পরিমাণ যদি বাথরুম থাকতো তাহলে আমাদের এই কষ্ট করতে হতো না। কর্তৃপক্ষের নিকট দ্রুত পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের দাবি জানান শিক্ষকরা। ক্লাস টাইমে একজন দুজন করে ছাড় আমরা বাইরে যাই তারা বাথরুম ইউজ করতে যায়, এতে আমাদের মানে ক্লাসে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে পর্যাপ্ত পরিমাণ বাথরুমের ব্যবস্থা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুলে টয়লেট নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ ও জায়গার অভাব রয়েছে, তবে টয়লেটের খুবই প্রয়োজন। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা এই সমস্যাগুলো করে যাতে আরো অধিক সংখ্যক পর্যাপ্ত সংখ্যক টয়লেটের ব্যবস্থা তারা করেন, সুস্বাস্থ্য স্যানিটেশন, তাহলে মনে হয় যে আমাদের ছেলেমেয়েদের সমস্যা কিছুটা লাঘব হবে। টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার জানান, পর্যাপ্ত টয়লেট না থাকায় বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে আলোচনা করা হবে। ইঞ্জিনিয়ার ডিজাইনটি করে, আমি ওনাদের সাথে এই বিষয়টি আলোচনা করব যে ওনারা যে বিল্ডিং এর ডিজাইন দেন সেখানে যেন পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রেখে তারা ডিজাইন অনুমোদন করেন। স্কুলে মোট শিক্ষার্থী 945 জন, শিক্ষক রয়েছেন 16 জন, আর জেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 502টি, আর মাদ্রাসা রয়েছে 338টি। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে 4 জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ এ বিষয়ে আংশিক শুনানি শেষে এ দিন ধার্য করেন। রিটটি দায়ের করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি। একটা জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আদালত বলেছেন যে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট একটা আছে 1956 সেই আইনের অধীনে এইরকম কমিশন নিয়োগ করার ক্ষমতা কার এটা দেখতে হবে। সুতরাং এটা আগামী 30 তারিখে শুনানির দিন ধার্য হয়েছে। টাঙ্গাইলে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের ফৌজদারি আইনে বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা মা ও ছেলের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। কোন রাজনৈতিক এখানে মাত্রা এখানে যোগ করবার কোন রকম সুযোগ নেই, এবং যদি করা হয়ে থাকে যে বা যারা করুক, আমি স্পষ্ট করে বলতে চাই যে তারা এটিকে অর্থাৎ দোষীদের পক্ষ অবলম্বন করবেন। নিরীহ জনগণের উপরে যারা গুলি বর্ষণ করেছে, মানুষ হত্যার জন্য, খুনের জন্য, ফৌজদারি অপরাধে তাদেরকে দণ্ডিত করতে হবে, তাদের বিচার করতে হবে। সেটিও আমরা দেখতে চাই যে রাষ্ট্র সেই ধরনের মানবিকতার পরিচয় দেবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট শুরুর 2 দিন পর বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। দাম নিয়ে বিপরীত মুখে প্রতিক্রিয়া। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখ যাত্রীদের ভিড়। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটে চরম ভোগান্তি। চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধারের ঘটনায় এক ব্যবসায়ী সহ 6 জন আটক। পরীক্ষা নিরীক্ষার জন্য আবারও খোলা হলো কন্টেইনার। ভিসা জটিলতায় হজে যেতে পারেননি 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পের শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলায় দায়ী বলছে এজেন্সিগুলো। এবং বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় বাগেরহাটের একই গ্রামের 50 জেলে নিখোঁজ। স্বজনদের কান্নায় ভারী গোটা এলাকা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।